দেশ মানে দেশের মাটি, যেমন জনগণ দেশের মানুষ। এই দেশ যখন আক্রান্ত হয়, দেশের মানুষ যখন আক্রান্ত হয়, মানুষের মৌলিক অধিকার যখন কেড়ে নেওয়া হয়, তাদের বাঁচতে থাকার অধিকার যখন কেড়ে নেওয়া হয়, তাদের ধর্ম পালনের অধিকার যখন কেড়ে নেওয়া হয়, তাদের মসজিদ মাদ্রাসাগুলো যখন কেড়ে নেওয়া হয়, সেগুলো বন্ধ করে দেওয়ার তোড়জোড় হয়, তাদের ওয়াকফ সম্পত্তি যখন আক্রান্ত হয়, তাদের ব্যক্তিগত বিশ্বাস যখন আক্রান্ত হয়, তখন বসে থাকলে সেই দেশের মানুষের অধিকার সুরক্ষিত থাকে না, সমানভাবে দেশ অসুরক্ষিত থাকে না। সম্মানিত ভাইরা, আপনারা জানেন এই দেশ 200 বছর ইংরেজের গোলামি করেছিল। সেই গোলামির সময়ে এই বাংলার এক যুবক, তিনিও আলেমে দ্বীন, তিনিও হাফেজে কোরআন, তিনি যখন লক্ষ্য করলেন জমিদারদের অত্যাচার কৃষকদের উপরে সীমা ছাড়িয়ে গিয়েছে, তাদের উপরে নানান ট্যাক্স আরোপ করা হচ্ছে, এমনকি দাড়ির উপরে ট্যাক্স, টুপি পরার উপরে ট্যাক্স, নামাজের উপরে ট্যাক্স যখন জারি করা হতে লাগলো, তখন তিনি রুখে দাঁড়ালেন। তিনি ছিলেন এক ক্ষুদ্র ব্যক্তি, লম্বা দোহারা চেহারা, মাথায় টুপি, এই বাংলার সন্তান। আপনারা বলেন তিতুমির, মীর নিসার আলী, আপনারা নাম শুনেছেন। তার সীমিত স্বার্থ নিয়ে, সীমিত সামর্থ্য নিয়ে তিনি রুখে দাঁড়িয়েছিলেন। হয়তো ইংরেজ সরকার তাদের কামানের গুলি দিয়ে তিতুমির নিসার আলীর সেই বাঁশের কেল্লাকে উড়িয়ে দিতে সক্ষম হয়েছেন, কিন্তু ভারতবর্ষের ইতিহাসে এই প্রতিবাদী আন্দোলনের নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। ভারতবর্ষের ইতিহাস সেই বাঁশের কেল্লাকে ভুলে যেতে পারেনি। বিশ্বের ইতিহাসের দরবারে কৃষক আন্দোলন, ফরাজি আন্দোলন, ওহাবি আন্দোলন রূপে তা চিহ্নিত হয়েছে। আজকের বাংলার ঘরে ঘরে যে জুলুম, যে নির্যাতন, যে অত্যাচার, যে রাজনৈতিক এবং সামাজিক অত্যাচারের সম্মুখীন আমরা হয়েছি, তার প্রতিবাদে মীর নিসার আলীর মতো নেতৃত্ব আমরা দেখেছি। আমাদের পীর সাহেব পীরজাদা নওশাদ সিদ্দিকী উঠে এসেছেন। হতে পারে তিনি একজন রাজনৈতিক দলের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, কিন্তু তার মধ্যে আমরা সেই সম্ভাবনাই দেখছি। পুলিশের যে কর্তা আছে দেখুন, একজন মদ খেয়ে এসছে, পুলিশের যিনারা দায়িত্বে আছেন ওকে ধরে নিয়ে যান। তোমরা বসো, একদম উঠবে না তোমরা। পুলিশের যারা ডিউটি আছেন ওকে সরিয়ে নিয়ে যান, মদ খেয়ে এসে মাতলামি করছে। 1 মিনিটের মধ্যে যদি না এসে ওকে সরিয়ে নিয়ে যান, কি করতে হয় আমি ভালো করে জানি, আমি ওষুধ দিয়ে দেবো। সরিয়ে নিয়ে যান। সম্মানীয় ভাইরা, আমি সেই আন্দোলনের কথা বলছিলাম। আমাদের ওয়াকফ সম্পত্তি, যেটা আমাদের পূর্বসূরিগণ তাদের বৈধ সম্পদ থেকে, জমি থেকে তারা কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য, গরিব অসহায় মানুষদের ডেভেলপমেন্টের জন্য, তাদের উন্নয়নের জন্য দান করেছে। আপনারা বারবার শুনেছেন শকুনের দৃষ্টি সেই ওয়াকফ প্রপার্টির উপরে পড়েছে। একদিনের পরিকল্পনা নয়, দীর্ঘদিন ধরে অপপ্রচার চালানো হয়েছে যেই ভারতবর্ষের বৃহত্তর জমি নাকি ওয়াকফওয়ালারা দখল করে আছে। মিথ্যা কথা। এই ভারতবর্ষের একটা মন্দির, শুধু তামিলনাড়ু বা কর্ণাটক বা মহারাষ্ট্রের কোন একটা মন্দিরের যা প্রপার্টি আছে, গোটা ভারতবর্ষের যত ওয়াকফ সম্পত্তি আছে তার থেকে কম। অথচ বলা হয় রেলের পরে, ভারতবর্ষের মিলিটারির পরে নাকি ওয়াকফদের সম্পত্তি বেশি। সামান্য খুদ কুড়ো যা আমাদের ছিল, যেটুকু দিয়ে আমরা আমাদের
মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এগুলোকে হেফাজত করতে পারতাম, আমাদের এতিম, অসহায়, বেওয়া সমাজের গরিব মানুষদেরকে বাঁচানোর জন্য যে সম্বলটুকু আমাদের ছিল, একদিকে তো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রভাবশালী ব্যক্তিত্ব নানা কায়দা কানুন করে তা কুক্ষিগত করে নিয়েছে। ওয়াকফ প্রপার্টি প্রচুর পরিমাণে বেদখল করে নিয়েছে। এই বেদখলকৃত ওয়াকফ প্রপার্টিগুলো উদ্ধার করা সরকারের দায়িত্ব ছিল এবং এই ওয়াকফ আইন 2025 পাস করার সময় তার আগে ব্যাখ্যা দিতে গিয়ে কেন্দ্রীয় সরকার বলেছিল যে ওয়াকফ প্রপার্টি উদ্ধার করার জন্যই আমরা এটা করছি, কিন্তু আইনে যে ধারাগুলো সংযোজন করা হয়েছে সেই ধারাগুলো প্রমাণ করে যে ওয়াকফ প্রপার্টি উদ্ধার করার জন্য নয়, বরং যেটুকু বাকি আছে ওটুকু দখল করার জন্য তারা আইন পাস করেছে। সুতরাং আমরা যদি বসে থাকি, আমরা যদি চুপচাপ থাকি, তাহলে এই সম্পত্তি আর আমরা ফিরে পাবো না, ও চলে যাবে মানুষের হাত থেকে, ওই কুমিরদের হাতে, যারা এই দেশকে কুরে কুরে খাওয়ার জন্য, যে বণিক সম্প্রদায়, যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো দেশকে দখল করতে চাচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো, তাদের হাতে দেশ বিক্রি হয়ে যাবে। নানান দিক থেকে আমাদের সংবিধান আক্রান্ত। এই দেশের যে সংবিধান, এদেশের রক্ষকরা, এদেশের যারা স্বাধীন করেছিলেন সেই স্বাধীনতা সংগ্রামীগণ এবং তাদের প্রতিনিধি হিসাবে সংবিধান সভার সভাপতি হিসাবে B.R. আম্বেদকর সাহেব যে সংবিধান রচনা করেছেন, সেই সংবিধান এদেশকে রক্ষা করার জন্য, এদেশের নিপীড়িত, নির্যাতিত, পিছিয়ে পড়া মানুষদের অধিকারকে সুনিশ্চিত করার জন্য, এদেশের ভাষাভিত্তিক সংখ্যালঘু, ধর্মভিত্তিক সংখ্যালঘু, সংস্কৃতি ভিত্তিক সংখ্যালঘু, সমস্ত সংখ্যালঘু মানুষদের অধিকার সুনিশ্চিত করার জন্য, এদেশে সাম্য, সুবিচার, শান্তি প্রতিষ্ঠা করার জন্য এদেশের সংবিধান রচনা করা হয়েছে। দেশ যখন আক্রান্ত হয়েছিল তখন দেশের বীর সন্তানরা নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে আশফাকুল্লাহ, আহমদুল্লাহ, ফজলে হক খয়রাবাদী সবাই দেশের জন্য প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, জেল খেটেছেন। আজকের সেই দেশের সংবিধান আক্রান্ত, সেই দেশের সংবিধানকে তছনছ করা হচ্ছে। ক্ষমতা পেলে, আরো সমর্থন পেলে এই সংবিধানকে উঠিয়ে দিয়ে তারা তাদের ইচ্ছা মতো কোন সংবিধান এদেশে লাগু করতে চায়। যদি এই সংবিধান ভেঙে দেয়া হয়, এই সংবিধান যদি উচ্ছেদ করা হয়, তাহলে ভারতবর্ষ বলে আর কিছু থাকবে না। সুতরাং এই সংবিধানকে রক্ষা করা মানে দেশকে রক্ষা করা। যেমন ব্রিটিশদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য আমরা সংগ্রাম করেছিলাম, তেমনি সংবিধানকে রক্ষা করার জন্য আমাদের সংগ্রামের ময়দানে অবতীর্ণ হতে হবে। সংবিধান প্রোটেকশন ফোরাম বা কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম সেই ডাক দিয়েছে। এখানে বিভিন্ন সংগঠন আছে। এটা রাজনৈতিক, অরাজনৈতিক, সংবিধানের মধ্যে রাজনীতিও আছে, অরাজনীতিও আছে। সেই জন্য সংবিধান রক্ষা করার জন্য অরাজনৈতিক সংগঠনগুলো এসেছে, রাজনৈতিক সংগঠনগুলো এসেছে।